আইজি কি ধরনের আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন এবং তারা রীতিমতোভাবে প্রধানমন্ত্রীর ডান হাত হিসেবে কাজ করতেন। তবে এদের মধ্যে বেনাজির আহমেদের মতো এত বেশি অত্যাচারী, এত বেশি স্বেচ্ছাচারী, এত বেশি অন্ধ আপনার আওয়ামী লীগ প্রেমী আর তো কেউ ছিল না। এত দিন পরে কেমনে হলো আর কি, কিভাবে হলো আর কি, এটাও একটু জানতে চাই আর কি। 5ই আগস্টে যখন বিপ্লব হয়, সেই বিপ্লবের পরে তো আমরা তখন বলেছিলাম যে বিপ্লব হাতছাড়া হয়ে গেল, অনেক কিছু অনেক সমস্যা হলো এবং এখনও আমরা বিপ্লবের আবার ফেরত যেতে পেরেছি বলে মনে হয় না। তবে বিপ্লবের পক্ষে যারা মানুষ ছিল তাদের জন্য আজকে এটা একটা বিরাট সুখবর বলে আমি মনে করি। আপনার মনে আছে সেই এখন আমার মনে পড়ছে যে বোধহয় চীন মৈত্রী কেন্দ্রে সেই বেনাজির প্রায় আপনার একটু ড্রাঙ্ক হয়ে একটু ড্রিঙ্ক করে কথা বলছিল, আপনার মনে আছে কিনা জানি না। মানে উনি তো বাংলাদেশে শেখ হাসিনার সময় পুলিশের যে কি ধরনের ক্ষমতার উত্তরণ হয়েছিল, কি ধরনের স্বেচ্ছাচারিত হয়েছিল, আইজি কি ধরনের আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন এবং তারা রীতিমতোভাবে প্রধানমন্ত্রীর ডান হাত হিসেবে কাজ করতেন। তো সেই হিসাবে যদিও প্রত্যেকটা আপনার আইজি বা প্রায় প্রত্যেকটা আইজি আসলে শেখ হাসিনাকে সাপোর্ট করেছে। এইখানে একটা করি যে 2018 ইলেকশন বলা হয় জাবেদ পাটোয়ারি সাহেব তিনি এটা সাজিয়েছিলেন, পরে উনি বোধহয় সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডর হন। তারপরে শহীদুল হক সাহেব যিনি ছিলেন তিনি তো এখনও জেলে আছেন। তবে এদের মধ্যে বেনাজির আহমেদের মতো এত বেশি অত্যাচারী, এত বেশি স্বেচ্ছাচারী, এত বেশি অন্ধ আপনার আওয়ামী লীগ প্রেমী আর তো কেউ ছিল না। এমনকি শেখ হাসিনা চলে যাওয়ার পরে ততক্ষণে উনি বোধহয় রিটায়ার্ড হয়ে গেছেন। আমার মনে আছে উনি তখন অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গায় উনি যাচ্ছিলেন এবং উনি তখন সেখানে এই বিপ্লবের বিরুদ্ধে বাংলাদেশে যাতে আবার শেখ হাসিনাকে আনা যায় সেটার জন্য কিন্তু অর্গানাইজিং চেষ্টা করছিলেন। হ্যাঁ, নানান জায়গায় ডিনার করছিলেন, নানান জায়গায় করছিলেন। সুতরাং সেই হিসাবে 12 তারিখে উনাকে ধরা হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো খবর। আমরা চাই যে উনাকে তাড়াতাড়ি প্রত্যর্পণ করা হোক বাংলাদেশে এবং তারপরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে উনাকে ন্যায় বিচারের সামনাসামনি করা উচিত। এবং আমাদের আসলে যেটা বের করা, আমি এই ব্যাপারে আমি এটাকে ইম্পর্টেন্স দিই, গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে বেনাজিরের মাধ্যমে আমরা জানতে চাই যে আসলে পুলিশকে শেখ হাসিনা কত নিকৃষ্টভাবে ব্যবহার করেছে। এবং আমার মনে হয় যে বেনাজিরকে দেখা যাবে, আমার মনে হয় একজন কোতোয়ালির একজন এসআই এর নামটা আমার এখন মনে পড়ছে না, যে ওর রাইট হ্যান্ড ম্যান ছিল এবং যার মাধ্যমে সে অনেক খুন গুণের সাথেও কিন্তু জড়িত। সো খুন গুণ আপনার জমি দখল এগুলো তো ছিল, তো খুন গুণ এগুলোর যাতে বিচার হয় এবং সে কিভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করতো সেগুলো আমাদের জানার দরকার। একজন সাবেক কূটনীতিক হিসেবে আপনার কাছে আমি জানতে চাই, যেটি হচ্ছে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থাটা কিভাবে করা সম্ভব? কূটনৈতিকভাবে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথম কথা হচ্ছে তাকে ধরা হয়েছে কুশিয়ার আন্ডারে, এটা আগে আমাদের জানা উচিত। তার মানে আমি ধরে নিব যে একটা ধরনের ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট ছিল বা রেড নোটিশ বলা হয় ওই ইন্টারপোলের। তাহলে যদি রেড নোটিশ থেকে থাকে তাহলে রেড নোটিশে লিখতে হয় যে কি কি কারণে তাকে ধরা হবে। এই ক্ষেত্রে যদি বাংলাদেশের রেড নোটিশের পরিপ্রেক্ষিতে যদি অ্যারেস্ট করা হয় দুবাইতে, আমরা যেটা জানতে পেরেছি, তাতে আমি মনে করি যে এই প্রত্যর্পণটা বেশিক্ষণ সময় লাগবে না, বেশি সময় লাগবে না। এটা আমি মনে করি মানে বেশি 1 মাস লাগতে পারে, কারণ কিছু প্রসিজিওর আছে, কারণ ওখানে হয়তো বিচারক আদালতের সামনে যেতে হবে, আদালতের একটা অনুমোদন লাগবে। 1 মাসের মধ্যে তাকে নিয়ে আসা সম্ভব? আমি মনে করি এটা সম্ভব, কারণ আপনার যদি তারা তাকে অপরাধী না মনে করত তাহলে তো তারা তাকে অ্যারেস্টই করতো না। সুতরাং যেহেতু তারা অ্যারেস্ট করেছে, আমি মনে করি 1 মাসের মধ্যে, আমি না জেনেই বলছি কারণ আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে কিনা আমি সেটাও জানি না। তবে দুবাই তো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা ধরি না, এটি যেহেতু একটা আমিরাতের অংশ, সুতরাং আমিরাতের আমি জানি না ওদের বিধি কি আছে। তবে আমি মনে করব যে তাদের আমির এবং তাদের প্রধানমন্ত্রী তারা অর্ডার দিলে এটা হইতে বেশিক্ষণ সময় লাগবে বলে আমি মনে করি না। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে তাকে কি খুব দ্রুত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে? আমরা একটু হঠাৎ আমি সাকিব ভাইয়ের আলোচনা শুনতে শুনতে পিছিয়ে চলে গেছিলাম আর কি, 2024 সালে চলে গেছিলাম আর কি।
2024 সালের মানে জুন জুলাই মাসের আমরা যারা নিয়মিতভাবেই সেই সময় সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছিলাম রাজপথে, তাদের কাছে মূল একটা এজেন্ডা ছিল সরকারের দুর্নীতি, এবং দুর্নীতির ক্ষেত্রে 3টা জায়গায়। একটা হচ্ছে জেনারেল আজিজ ফ্রম বাংলাদেশের সামরিক বাহিনী থেকে প্রধান ছিলেন সাবেক, একজন হচ্ছে এই আপনার এনবিআরের মতিউর ছাগলকাণ্ড নিয়ে, আরেকজন হচ্ছে আজিজ। এই 3টি বিষয়কে নিয়ে মানে এটা বাংলাদেশের দুর্নীতির, হ্যাঁ বেনজির, এই বেনজিরকে নিয়ে, এই 3জনকে নিয়ে আর কি বাংলাদেশের মানে পরিস্থিতিটা কি হয়েছে, কি দাঁড়াইছে সেটা দেখা যাচ্ছিল আর কি, মানে জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছিল। আর্মি প্রধান, পুলিশ প্রধান, সাবেক আর্মি প্রধান, সাবেক পুলিশ প্রধান, আর সাবেক আর এনবিআর এর প্রধানই তো ছিলেন, ছিলেন প্রধান হইতেন আর কি থাকলে, ছাগলকাণ্ডটা না ঘটে গেলে আর কি। তো কি পরিস্থিতি বাংলাদেশে সেটা বোঝা যাচ্ছিল। এটাকে নিয়ে আমরা প্রায় মাসখানেক আগেই একটা বড় কর্মসূচি ঘোষণা করছিলাম আর কি, 17 জুলাই 2024 দুদক ঘেরাও কর্মসূচি, মানে ঘেরাও হবে, দুদক ঘেরাও হবে। এই 3জনকে শাস্তির বিচারের দাবিতে, এবং 2জন তো অলরেডি দেশ থেকে তখন পালিয়ে গেছিল আর কি। তো এবং মিডিয়া কিন্তু তখন খুবই এটা নিয়ে খুব সোচ্চার, কিন্তু সবই সোচ্চার হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে দিব্যি তারা সুন্দর ভাল তবিয়তেই তারা আছেন আর কি। বিশেষ করে আপনার সাবেক সামরিক বাহিনীর প্রধান এবং সাবেক এই পুলিশ প্রধান। কিন্তু আমাদের সেই কর্মসূচি আর করা হয়নি 17 জুলাই, ঠিক আছে। আমাদের ওই মানে 16 জুলাই থেকে এই কোটা বিরোধী আন্দোলন একটা অন্য জায়গায় চলে আসলো। 17 জুলাই হচ্ছে মানে আমাদের রাজপথে ছাত্রদের হত্যা করা শুরু হইলো। ফলে আমরা কর্মসূচিটা তখন বদল করে দিলাম, ছাত্র হত্যার প্রতিবাদে আন্দোলনে চলে গেলাম আর কি। তো সেই যে আমাদের অমীমাংসিত জায়গা এই বেনজিরের বিষয়টি, সেটি একসময় তো একটা বিস্মৃতির অতল তলেই চলে যাওয়ার মতো অবস্থা। বিগত 18 মাসে একবারও কাউকে খুব একটা সোচ্চার হতে দেখি নাই আর কি। আমরা বলতাম যে এই জায়গায় যায় হচ্ছে মানে পলিটিক্যাল লিডারশিপ যারা ছিল তারা সাথে সাথে যে দেশের বাইরে চলে গেছে, এবং তার যারা হচ্ছে আসলে শর্টটা নিয়ে চলে গেছে, শর্টটা খেয়ে ফেলছে আর কি, তাদের মধ্যে অন্যতম, এবং যারা এই খুন, এই যে গুম, হ্যাঁ, এই যে বিনা বিচারে আটক এবং হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এই সমস্ত পিছনের যারা কারিগর, তাদেরকে হচ্ছে আমরা ধরতেই পারলাম না, হাতের থেকে বেড়ে উড়ে গেল। এই যে আফসোসের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আজকে একটা বড় ধরনের একটা অর্জন হলো। কিন্তু আমরা তো একটু সবসময় সন্দেহবাতিকতায় ভুগি, ঠিক আছে। এত দিন পরে কেমনে হলো আর কি, কীভাবে হলো আর কি, এটাও একটু জানতে চাই আর কি। এটা এতদিন পর হঠাৎ এত দেরি হলো কেন তাকে গ্রেপ্তার করতে, আবার সম্ভব হলো কেন, দুটোই জানতে চাই আর কি। এবং একই সাথে যেটা বললেন সাকিব ভাই, এবং আপনি জানতে চাইলেন যে 1 মাসের মধ্যে সম্ভব কিনা, এটা সম্ভব, কিন্তু দেশটা কিন্তু দুবাই, ঠিক আছে। দেশটা দুবাই, সেখানে তো হচ্ছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ব্যাপার বা সাংবিধানিক ব্যাপার স্যাপারগুলো সেভাবে নাই, হ্যাঁ। তো সেটাখানে কীভাবে কি হবে, আমার মনে হয় গ্রেপ্তার যেহেতু হয়েছে সেটাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিসে হয়েছে, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং যে বেসিসে যেহেতু হয়েছে, সেই বেসিসেই তিনি আসলে দেশে ফিরে আসবেন আর কি। জি।